ওয়েলকাম এভরিওয়ান। ওয়েল, আজকে আমাদের সাথে রয়েছেন সায়ন বিশ্বাস। তিনি 2019 WBPS এর সিলেক্টেড ক্যান্ডিডেট। সবার আগে বলি ওয়েলকাম এবং কংগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস। আজকে ওনার জার্নি সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। ইনফ্যাক্ট উনি ওনার স্ট্র্যাটেজি আমাদের সাথে শেয়ার করবেন যাতে অ্যাসপিরেন্টসরা সেখান থেকে মোটিভেটেড ফিল করে। তাহলে প্রথম প্রশ্নে আমি আসি। We would want to know about your educational background. সেটা সায়েন্স নাকি আর্টস, কি ছিল? First of all, I am obliged to WBCS Decoded যে আমাকে একটা অপরচুনিটি দেওয়া হলো এরকম ভাবে যে নিজের জার্নিটাকে এক্সপ্রেস করার জন্য। ওয়েল, আপনার কোশ্চেনটা স্পেসিফিকলি আনসার করছি। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমার গ্রাজুয়েশন বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং আমি একটা প্রাইভেট কলেজ থেকে পাশ করেছি। কলেজটার নাম হচ্ছে বারাসাত ব্রেনওয়্যার গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজিস এর আন্ডারে অ্যাফিলিয়েটেড। এন্ড আমার স্কুলিং দুটোই কমপ্লিট হয়েছে আপনার হাই সেকেন্ডারি এন্ড সেকেন্ডারি বোথ ফ্রম নর্থ ইস্ট গুয়াহাটি আসাম কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। ওকে, সো এই যে WBCS এর জার্নি, সেটা কি ইঞ্জিনিয়ারিং পাস করার সাথে সাথেই শুরু হয়ে গেছিল নাকি অনেকটা পরে? না, একদমই নয়। ফার্স্টলি আমি আমার কলেজ ক্যাম্পাসিং এর থেকে আমি 2015-এ আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আদার্সদের মতন আমারও অ্যাসপিরেশন ছিল যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পাবো, যেরকম আর কি মুভিজে আর সবাই দেখে আর কি, যে কলেজ ক্যাম্পাসিং সেকশন সো এন্ড সো। আমারও ধারণাটা সেরকমই ছিল। তো সেটা কমপ্লিট করার পরে আমি কলেজ ক্যাম্পাসিং থেকেই চাকরি পেয়েছিলাম। একটা প্রাইভেট কোম্পানিতে আমি কাজ করতে করার অপরচুনিটি পাই। তো সেখানে আমি বেশি দিন কাজ করতে পারিনি, সেখান থেকে আমার কাজটা ছাড়তে হলো। কাজটা ছাড়ার পরে আমি একাধিক মানে জায়গাতে আমি প্রাইভেট সেক্টরে আর কি আমি কাজের চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় গেছি। চেন্নাইতে গেছিলাম, সেখানে আমি বিভিন্ন কোম্পানিজে ট্রাই করি, কোনো জায়গায় ওয়ার্কআউট হয়নি। আমি মুম্বাই গেছিলাম, রায়পুর গেছিলাম, বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর বেস, জামশেদপুর গেছিলাম, ইন্টারভিউ দিয়েছি অনেক প্রাইভেট কোম্পানিতে। বাট সিন্স আমি ফ্রেশার ছিলাম এন্ড আমি আমার যে কলেজ ক্যাম্পাসিং থেকে যেখানে চাকরি পেয়েছিলাম সেটা আমাকে ছাড়ার কন্ডিশন চলে এসেছিল উইদিন 2 to 3 months। তো আমার কাছে কোনো লামসাম, আমার কাছে এক্সপিরিয়েন্স ছিল না। তো আজকের দিনে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ডেফিনেটলি একটা এমপ্লয়ার যে চাকরি দিচ্ছে, কাউকে একটা স্যালারি দিচ্ছে, সে ডেফিনেটলি চেষ্টা করে যে যাকে হায়ার করছে সে একটা ফ্রুটফুল আউটকাম দিতে পারে ওই কোম্পানিটার জন্য। তো সিন্স আমার কাছে সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, তো আমি আমার হার্ড এন্ড ফাস্ট আমি ট্রাই করেছি যে আমার নলেজ দিয়ে আমি যতটা ওনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো। বাট প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ইটস কোয়াইট ডিফিকাল্ট, যে যদি এক্সপিরিয়েন্স না থাকে তো জবটা পাওয়া প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো আমাকেও সেই ডিফিটটা ফেস করতে হয়েছে সবকিছু। তারপরে আমি হারার পরে যখন আমি আর অন্য কোনো উপায় পাইনি, দেন আমি গভর্নমেন্ট জবের দিকে আমি মুভ করি। অ্যান্ড আমার জন্য WBCS মানে কোনো ফার্স্ট অপশন ছিল না, যে মানে আমি অন্য কোনো চাকরি পাইনি মানে আমি সিভিল সার্ভিসের দিকে আসবো, সেরকম কোনো ধারণা ছিল না। নর্মাল মিডিওকার বা মিডল ক্লাস ফ্যামিলির যেরকম মেন্টালিটি হয় আর কি, যে যাই পাই তাই আমার জন্য ইটস লাইক গোল্ড। তো আমি সব রকমের পরীক্ষা দিয়েছি। From the very bottom itself I have started ক্লার্কশিপের পরীক্ষা দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের আমার SSC CHSL CGL, তারপরে GD কনস্টেবল, যেরকম আছে যত রকমের ব্যাংকের যাবতীয় পরীক্ষা সব পরীক্ষা দিয়েছি। ওই প্রসেসের মধ্যেই আমি মানে কখনো ভাবিনি যে আমি সিভিল সার্ভিসের জন্য কমপ্লিট করতে পারবো, কারণ কি তখন আমার কাছে জাস্ট ওইটাই চলছিল যে আই হ্যাভ টু গেট এ জব আন্ডার এনি সর্ট অফ সার্কামস্টান্স। তো তারপরে আস্তে আস্তে যখন আমি কোনো পরীক্ষাতেই মানে সাকসেস পাচ্ছিলাম না, হয়তো আমি প্রিলিমস পাস করছি তো তার নেক্সট রাউন্ড ক্লিয়ার করতে পারছিলাম না, প্রিলিমসেই অনেকবার পরীক্ষার কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কম্পিটিশন এত ছিল। সব স্টুডেন্টদেরকে দেখেছিলাম দে আর ওয়েল প্রিপেয়ার্ড, তারা আগে থেকে জানতো যে কি স্ট্রাকচার। আমি একদম বাইরে থেকে এসে নিজের স্ট্রিম চেঞ্জ করে, আমি তো মেকানিক্যাল স্টুডেন্ট, তো আমার জন্য জেনারেলি জেনারেল নলেজ আর্টস ওরিয়েন্টেড সাবজেক্ট গুলো সেখানে কম্পিট করা উইথ সামওয়ান হু ইজ প্র্যাকটিসিং দ্যাট ফর এজেস, এটা কোয়াইট ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। কিন্তু আমি হার মানিনি, আমি সেখানে আমি কম্পিট করার চেষ্টা করেছি, হেরেছি প্রত্যেকবারই, আমি ডিফিট পেয়েছি। আস্তে আস্তে তারপরে আমি নিজেকে ভাবা শুরু করলাম যে কোন দিকটায় মানে আমাকে এরভাবে র্যান্ডমলি আমি যদি ছুটে বেড়াই তাহলে আমি কোথাও কিন্তু আমি পৌঁছতে পারবো না।
আমাকে একটা দিক নির্দিষ্ট করতে হবে যে আই হ্যাভ টু গো ইন দ্যাট ডাইরেকশন। স্লোলি বাট স্টেডিলি আমি প্রথমবার যেটা আমার সঙ্গে হলো যে আমি গেট দিলাম, মানে যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ যেটা মাস্টার ডিগ্রিতে যাওয়ার জন্য যে এক্সামিনেশনটা, আমি গেট দিলাম 2016। তো লাকিলি আমি একটা র্যাঙ্ক স্কোর করেছি, অনেক নিচের দিকে র্যাঙ্ক ছিল, বাট তাতে আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মাস্টার ডিগ্রি করার অপরচুনিটি পেয়েছি। তো সেইটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জীবনে, যে আমাকে কনফিডেন্স দিয়েছে যে আমি একটা যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারি। এই কনফিডেন্সটা মানে খুব অভাব আমি ফেস করছিলাম, কারণ কি আমি একের পর এক এক্সাম দিচ্ছিলাম, সবে দিয়ে আমি র্যান্ডামলি ফেল করে যাচ্ছি। তো এই যে আমাকে যে একটা ছোট্ট একটা বলে না যে আলোর মানে সন্ধান পাওয়া যায়, এই এক্সামটা গেট ওয়াজ লাইক দ্যাট টু মি। তো সেই ওটা ক্লিয়ার করার পরে আমি কনফিডেন্স পেলাম। দেন আস্তে আস্তে যখন এক্সামের ব্যাপারে আমি আরো জানতে শুরু করলাম, ইন্টারনেটে সার্চ করলাম যে বিভিন্ন এক্সামের প্যাটার্ন কি। তার আগে তো আমি র্যান্ডামলি এক্সাম দিয়ে যাচ্ছি, সিলেবাস জানতাম না, মানে সিলেবাসের উপরে কোনোদিন মানে গুরুত্ব দিয়ে ভাবিনি যে মানে এই জিনিসগুলো পড়তে হবে এক্সামের, মানে দিয়ে যাচ্ছি হ্যাপাজার্টলি, কোনো একটা যদি হয়ে যায় তো হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে ওই সিভিল সার্ভিসের ব্যাপারটা জানতে শুরু করলাম। তখন দেখলাম যে একটা স্ট্র্যাটেজি বানিয়ে যদি এই এক্সামটাতে যদি মানে নামা যায়, ডেফিনেটলি এক্সামটা কিন্তু ক্লিয়ার করা এতটা ডিফিকাল্ট নয় যতটা কিন্তু মানে লোকেরা একটা ভাবে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ইউপিএসসি দিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের আইএস, এটা এতটা ডিফিকাল্ট এক্সামিনেশন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যখন জয়েন করি 2016 সেপ্টেম্বরে, তো তারপর থেকেই কিন্তু আমি বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। বিসিএস এর প্রিপারেশনটা টোটালি আমি একটা মানে পদ্ধতি বানিয়ে আমি স্টার্ট করি, দেন দ্য জার্নি গোজ অ্যাহেড ফ্রম দেয়ার, ইটস লাইক দ্যাট অনলি। ওকে, তো এখান থেকেই আমার নেক্সট প্রশ্ন, যে এই যে বেটার টেস্ট অফ ফেলিয়ার, সেখান থেকে কমপ্লিটলি সাকসেসের টেস্ট পাওয়া, এখানে অনেক তো সোসাইটাল প্রেশারও থাকে, ইনফ্যাক্ট ফ্যামিলি প্রেশারও থাকে, তো সেটার কি ইম্প্যাক্ট হয়েছিল আর এটার সাথে কিভাবে আপনি ডিল করলেন? কারণ আই এম শিওর যারা ক্যান্ডিডেটস রয়েছে তারাও বেশ কিছুবার আনসাকসেসফুল হচ্ছে, তারা হতাশ হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে এই প্রেশারটার সাথে কিভাবে ডিল করলেন এবং ফাইনালি নিজেকে কিভাবে মোটিভেটেড রাখতেন পড়ার জন্য? হ্যাঁ, এই আপনি কথাটা খুব বলেছেন, সেটা ভাইটাল মানে জিনিস, যেটা লোকেরা মানে নেগলেক্ট করে যায়, যে প্রেশার, মানে প্রেশার একটা সোসাইটাল প্রেশার থাকে, একটা ফ্যামিলি প্রেশার। ফ্যামিলি প্রেশার ধরুন আমার উপরে সেরকম ভাবে ফ্যামিলি প্রেশার ছিল না, কারণ কি আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে তখন কর্মরত ছিলেন, উনি 2019 রিটায়ার করেছেন, বাই দ্য টাইম আমি চাকরি পেয়ে গেছিলাম, জয়েনও করেছি। তো ফ্যামিলির দিক থেকে আমি সেরকম প্রেশার ফেস করিনি, যতটা ফেস করেছি সোসাইটাল প্রেশার। এক তো আমার কাছে টেকনিক্যাল ডিগ্রি রয়েছে, লোকেদের ধারণা আজকে ওই স্টিরিওটাইপ যে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পেয়েছি মানেই আমাকে ওই টাটা এন্ড আম্বানিজ এর মতন ওরকম নামি দামি কোম্পানিতে কাজ করতে হবে। সেটা ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দ্যাট জব ফ্রম এনি সর্ট অফ কোম্পানি। কলেজ থেকে মানে ক্যাম্পাসিং দিয়েই যদি আমি ওখানে চলে যাই, তো এটা একটা ফেরি টেলের মতন ব্যাপার, এটা মুভিজেই হয় আমি বলবো, মানে বেসিক্যালি বলবো আর কি। তো সেই প্রেশারটা তো খুবই মানে আমার উপর ছিল, যে লোকেরা কি বলবে, মানে যখনই বাইরে বেরোতাম বাড়ি থেকে, লোকেদের মুখে প্রশ্ন, কি রে এখনো কিছু করছিস না, কবে মানে ডিগ্রি শেষ হয়ে গেল, কিছু তো কর কাজ। এটা একটা হ্যাভক প্রেশার কাজ করেছে। মোটিভেশনের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি সবসময় এটাই ভেবেছি যে সোসাইটি আমার ব্যাপারে কি ভাবছে সেটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ জিনিস নয়, রাদার হোয়াট ইজ মাই স্ট্রেংথ। ইনিশিয়ালি আমি অনেকটা ভেঙে পড়েছিলাম যখন পাবলিক, যখন মানে সোসাইটি যখন আমার উপর একটা এরকম বার্ডেন ক্রিয়েট করছে, যে তোমার এখনো চাকরি হলো না, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিয়েছো, প্রাইভেট কলেজ থেকে পাশ করেছো, ওখানে একটা লামসাম অ্যামাউন্ট খরচা হয়েছে, তো তোমার লাইফে প্ল্যান কি আগে এগোনো। এটা একটা প্রথম দিকে আমাকে খুবই মানে মেন্টালি ডিপ্রেশনে ফেলে দেয়। বাট লেটার অন, আমি যেটা বললাম আপনাকে, যে আমি ডিপ্রেশনে থাকা সত্ত্বেও কিন্তু আমার একটা ইয়ে ছিল যে কিছু তো করতে হবে নিজেকে। ওই গেটে যে আমি স্কোর করেছিলাম, দ্যাট ওয়াজ লাইক এ বুম ফর মি। সেই জিনিসটা আমাকে মানে আরেকটা জীবন ফিরিয়ে দেয়। মানে মানুষ যে বলে যে কনফিডেন্স থাকলে পর মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, আমি কিন্তু সেটা কিন্তু রিয়েলি ফিল করেছিলাম দ্য ডে আই ক্লিয়ার, আই স মাই নেম গট ক্লিয়ার ইন গেট এক্সামিনেশন। যখনই আমি ওই দেখলাম যে নিজের নামটা গেটে, দেন আই স্টার্টেড রিয়েলাইজিং দ্যাট আমি কিন্তু কমপ্লিট করতে পারি। দেন আস্তে আস্তে আমি এই সোসাইটাল প্রেশার গুলোকে নেগলেক্ট করা শুরু করি। লোকেরা বলতো, আগে উত্তর দিতে পারতাম না, লোকেরা যে বলতো কি করছিস,
তো আমি এড়িয়ে চলে যেতাম। তারপরে যখন লোকে জিজ্ঞেস করলো যে কি করছি, আমি কনফিডেন্টলি বলতাম আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি। চাকরির বাজার তো দেখতেই পাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট রেট কত এরকম, আমাদের স্টেটেই দেখুন। প্রিপারেশন নিচ্ছি, সবাই প্রিপারেশন, আমিও নিচ্ছি, হয়ে গেলে আপনারা জানতে পারবেন। একদম আমি আই ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড। এই জিনিসটা যে আমি আনসার করা শুরু করলাম, ইট ওয়াজ অনলি আফটার ক্লিয়ারিং দ্য গেট এক্সামিনেশন। তারপরে আস্তে আস্তে নিজেকে যখন এই সিভিল সার্ভিসের জার্নির মধ্যে আমি আরো বেশি করে ইন্ডালজ করলাম, সেই সময় কিন্তু আমি এই জিনিসগুলো কিন্তু নেগলেক্ট করতে শুরু করলাম। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে শুধু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন একটা লং প্রসেস। সিভিল সার্ভিস ডব্লিউবিসিএস যখন মানে একটা ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছে, তো যদি নর্মালি যদি ক্যান্ডিডেট যদি ফার্স্ট অ্যাটেম্পটেই যদি এই গ্রুপে কোনো চাকরি পায়, তার জন্য তাকে অ্যাটলিস্ট 1.5 ইয়ার্স তো সময় লেগেই যায়। তার মধ্যে শুধু সে তো সেই এক্সাম নিয়ে বসে থাকবে না, প্যারালালি আরো এক্সাম দেবে। আমি আরো এক্সাম দিয়েছি, আমি কনসিস্টেন্টলি আরো এক্সামে ফেল করেছি। আমি এটা ওপেনলি বলছি যে আমি আরো এক্সামে ফেল করেছি, এবং এটা আমাকে ডিমোটিভেট করেনি, কিন্তু এটা আমাকে আরো প্রোৎসাহিত করেছে যে হ্যাঁ, আমি এটা সাকসেস পাচ্ছি না, আমাকে পেতে হবে সাকসেস, তো আই হ্যাভ টু রেজ মাই লেভেল। আমাকে আমার নিজের লেভেলটাকে আরো উপরে তুলতে হবে, আমি সেটা চেষ্টা করেছি। এবং এরকম করে আমি সোসাইটাল প্রেশারটাকে কোপ আপ করেছি। অ্যান্ড আমি আরো বলতে পারি জিনিসটা আমাকে হেল্প করেছে হচ্ছে যখন ডব্লিউবিসিএস এর আমি 2017 যখন আমি আমার ফার্স্ট অ্যাটেম্প দিই, ফার্স্ট অ্যাটেম্পটেই যখন আমি দেখি আমি এই গ্রুপের ইন্টারভিউর জন্য কল পেয়েছি, তো সেটা আমাকে একটা আরো বুস্ট করে। এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি ফ্রম হিয়ার। ওকে, ঠিক যেমন বললেন যে অলরেডি একটা কল পেয়ে গেছিলেন 2017-এ, তো সেখান থেকে কি কোনো জয়েনিং হয়েছিল? হ্যাঁ, আমি 2017-এ ফার্স্ট অ্যাটেম্প দিয়েছি। 2017-এ ফার্স্ট অ্যাটেম্পটেই আমি এই গ্রুপে ইন্টারভিউতে কল পেয়েছিলাম। তো আমি সেখানে গ্রুপ সি তে জয়েন্ট ভিডিও পোস্টে আমি সিলেক্ট হই। তো রেজাল্ট বেরিয়েছিল আমার 2019-এর 22শে ফেব্রুয়ারি, ডেটটা মনে আছে, সন্ধ্যেবেলা 6:30। আই ওয়াজ লিটারালি ভেরি মাচ টেন্সড। আমি জানতাম যে এই কদিনের মধ্যেই বেরোবে। এ গ্রুপের রেজাল্ট বেরোলো, পাইনি। এ প্লাস বি তো একসঙ্গেই বেরোয় রেজাল্ট, তো দুটোতেই পাইনি। বি গ্রুপে তো কল পাইনি, এ গ্রুপে পেয়েছিলাম, এ গ্রুপটা কোয়ালিফাই করতে পারিনি। হোপিং ফর সি। এক্সাম ভালো হয়েছিল, জানতাম যে কিছু না কিছু একটা সার্ভিস হয়তো পেয়ে যাবো। তো যখন সি গ্রুপ পেলো, তো নিচে থেকে নাম দেখছিলাম, মানে যেরকম টেন্ডেন্সি হয় আর কি, লাস্ট থেকে নাম দেখছিলাম। তো এটা জয়েন্ট ভিডিও, তো আমি জয়েন্ট ভিডিও পোস্টে সিলেক্ট হয়েছি, জয়েন্ট ভিডিওটা তো উপরের দিকে থাকে, তো ডিপ্রেস হয়ে গেছিলাম। যখন স্ক্রল করতে করতে উপরে গেলাম, তো আই স মাই নেম, আমি দেখলাম যে রোল নাম্বারটা আমারই। তো তো যখন দেখলাম, দেন ভাল লাগলো খুব, যে হ্যাঁ, অ্যাটলিস্ট ফাইনালি আই গট সিলেক্টেড। তাহলে সেই ক্ষেত্রে তো চাকরি করতে করতে আবার পড়াশোনা করা, মানে সেটা আবার একটা নতুন জার্নি। সো হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট? এন্ড তখন যদি রুটিনটা শেয়ার করেন, মানে কি ধরনের পড়াশোনার রুটিন ছিল, কিভাবে চাকরি এবং পড়াশোনা একসাথে ম্যানেজ করছিলেন? হ্যাঁ, এটা আমি বলি। এখন আমি 2017-এ তো সিলেক্ট হয়েছি, আমি আপনাকে বললাম, তার রেজাল্ট আমি পেয়েছিলাম 22শে ফেব্রুয়ারি 2019-এ। তার মধ্যে কিন্তু আমি 2018-এর কিন্তু প্রি মেন্স দুটোই দিয়ে দিয়েছিলাম, কারণ 18-এর মেন্সটা তো 18-এই হয়েছিল। তার রেজাল্ট বেরিয়েছিল আপনার সেপ্টেম্বর 2019-এ। অ্যান্ড 19-এর আমার প্রিলিমস এন্ড মেন্স হয়ে গেছিল জুলাই মাস 2019। তো ইভেনচুয়ালি আমার রেজাল্ট বেরোনোর পর আমার জয়নিং হয়েছে ডিসেম্বর 2019। তো ইভেনচুয়ালি 2018-19 এক্সামিনেশন আমি অলরেডি দিয়ে রেখেছিলাম দ্য টাইম ওয়েন আই জয়েন্ট মাই সার্ভিস, যেখানে আমি রয়েছি এখন রায়নামান ব্লক, পূর্ব বর্ধমানে কর্মরত রয়েছি প্রেজেন্টলি এখনো। তো 2019-এ জয়েন করার আগে আমার অলরেডি মেন্স দেওয়া হয়ে গেছিল। ইভেন 2018-এও আমি এ প্লাস বি তে কল পেয়েছিলাম, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। তো সেটা আপনি যেটা জিজ্ঞেস করলেন প্রশ্নটা, সেটা আমি আনসার করছি যে কি করে নিজেকে কাজের মধ্যে ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে সেটা পড়াশোনা করে যাওয়া। কারণ কি 2018-এ আমি এ প্লাস বি এর ইন্টারভিউ দিয়েছি, আর সেখানে আমি এ প্লাস বি তে একটাও মানে সার্ভিসে আমি সিলেকশন পাইনি। সি আর ডি গ্রুপের আমি অপশন দিইনি, যেহেতু আমি অলরেডি সি তে ছিলাম, তো সেই জন্য এ আর বি তে আমি অপশন ফিল করেছিলাম। তো সেটাও চাকরি ঢোকার পরে আমি প্রথম ডিফিট পাই, 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়েছে, ডিফিট পেয়েছিলাম। তারপর থেকে তো 2019-এর রেজাল্ট বেরোতে প্রায় 1.5 বছর সময় ওইখান থেকেই লাগিয়ে দিল করোনা এর জন্য। তারপরে আমার 2020-র প্রি দেওয়া, প্রি ক্লিয়ার করলাম, মেন্স সামনেই রয়েছে। আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মেন্স অনলি, কারণ রেজাল্ট বেরোবে আর তাতে আমি জানতাম না। ইনফ্যাক্ট 2021-এরও প্রিলিমস এর এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করছিলাম। তো চ্যালেঞ্জ যেটা আপনি জিজ্ঞেস করলেন, সেটাতেই আনসার করছি যে জয়েন্ট ভিডিও হচ্ছে নেক্সট টু ভিডিও, মানে আমাদের ব্লকে যে সার্ভিসটা হয় জয়েন্ট ভিডিওর উপরে, মানে
অলমোস্ট ব্লকের 90 to 95% রেসপন্সিবিলিটি কিন্তু থাকে, যেটা মানে মনে হয় যে জয়েন্ট ভিডিও ইজ আ সাবসিডিয়ারি অফ ভিডিও, ভিডিওর আন্ডারে কাজ করে, ডেফিনেটলি আন্ডারে কাজ করে, ভিডিওর কিছু রেসপন্সিবিলিটি শেয়ার করে, তা নয়। কিন্তু জয়েন্ট ভিডিওর যে স্ট্রাকচারটা সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই, যে জয়েন্ট ভিডিও ব্লকে যেহেতু সেকেন্ড মোস্ট চেয়ার হোল্ড করছে, জয়েন্ট ভিডিও কিন্তু ভিডিওর প্রত্যেকটা কাজই দেখতে হয়। ইনফ্যাক্ট অনেক কটা মানে ব্লকের এরকম স্ট্রাকচার রয়েছে যার মধ্যে কিন্তু জয়েন্ট ভিডিও অ্যাক্টস অ্যাজ এ নোডাল অফিসার। যেরকম মানুষকে বাড়ি দেওয়ার জন্য যে স্কিম রয়েছে বাংলা আবাস যোজনা, তার নোডাল অফিসার কিন্তু জয়েন্ট ভিডিও। যেরকম আপনার ব্লকে যে হেলথ ওরিয়েন্টেড যত ম্যাটার আছে, ওসি হেলথ কিন্তু জয়েন্ট ভিডিও। মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশনে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে, তার প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্লকে নোডাল অফিসার কিন্তু জয়েন্ট ভিডিও। তো এই জিনিসগুলো কিন্তু কাজের লোড প্রচুর। ইনিশিয়ালি যখন আমি সার্ভিসে ঢুকি, আমাদের কিন্তু সে সময় ট্রেনিং হয়নি, ট্রেনিংটা আমাদের পরের স্কেডিউল ছিল। মানে কল্যাণীতে আমাদের যেটা ট্রেনিং হয় ব্রাইপার্ডে, সেই ট্রেনিংটা কিন্তু হয়নি। তো ব্লকে গিয়ে একদম ব্লক সেট আপ দেখা, সেখানে কাজ বুঝে ওঠা, তো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু তার মধ্যেও যেহেতু সিলেকশনটা পাইনি 2018 A+B তে, সেই জন্য কিন্তু প্যারালালি আমি কাজ এবং পড়াশোনা দুটোই চালাতাম। ডিফিকাল্ট হতো, টাইম বার করা খুব মুশকিল হতো, কিন্তু তাও ওটা করতাম। অ্যান্ড দেন আপনার মার্চ মাস থেকে তো 2020 মার্চ থেকে তো কোভিড চলে এলো। কোভিডে তো সবাই অলমোস্ট লকডাউনে ছুটি এনজয় করেছে। আমাদের ব্লকে স্টাফ ছিল না, তো আমাদেরকে তো 24/7 কাজ করতে হচ্ছে। তার মধ্যেও মানে নিজেকে মোটিভেটেড রেখে, যে অ্যাটলিস্ট সেই সময় নিজেকে দেখতাম ওইভাবে যে আই ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, যে লোকেরা বাড়িতে রয়েছে, নিশ্চয়ই আমাদের সার্ভিসে কিছু একটা আছে যে আমরা ডাইরেক্টলি পাবলিকের সঙ্গে এঙ্গেজ করছি। তো এগুলো মোটিভেট করতো। যেহেতু অলরেডি একটা সার্ভিসে সিলেক্টেড ছিলাম, তার মানে এই কনফিডেন্স আমার ছিল যে আই ওয়াজ গুড এনাফ টু ক্লিয়ার অ্যানাদার এক্সামিনেশন। যদি আমি একটু এফোর্ট দিলে কিন্তু আমি আরেকটু ভালো রেজাল্ট করতে পারবো। এই কনফিডেন্সটা সবসময় নিজের মধ্যে রেখেছি, এবং এইটার জন্যই আমি ইচ এন্ড এভরি ডে, আমি কোনোদিন পড়া কিন্তু ব্রেক করিনি। আমি আজও পড়ি, আমি সিলেক্ট হয়ে গেছি, বাট ওই পড়ার যে হ্যাবিটটা, এখনো কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও দেখি, এখনো এডিটোরিয়ালের ভিডিও দেখি। তো ওই জিনিসটা কিন্তু আমি কন্টিনিউ করে রেখেছি। অ্যান্ড কনস্ট্যান্টলি কিন্তু আমি একটা জিনিস করতাম, যে কাজের মধ্যে সবসময় বই খুলে পড়া সম্ভব নয়, আমি মোবাইলে কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতাম, অলওয়েজ, সবসময়। যখনই পারতাম কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ, মানে আপনার নেটে তো অনেক ওয়েবসাইট রয়েছে, যে কোনো ওয়েবসাইট খুলে যে কোনো রকমের কোশ্চেন পেতাম, সলভ মানে এমসিকিউ প্র্যাকটিস করে যেতাম। এইটা একটা জিনিস আমি যে কন্টিনিউয়াসলি করে গেছি, এটা আমায় কিন্তু অনেকটা হেল্প করেছে। তাহলে স্টুডেন্টস, তোমরা শুনতেই পাচ্ছ, হার্ড ওয়ার্ক কিন্তু করতেই হবে, হার্ড ওয়ার্কে কোনো বিকল্প নেই। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এবার চলে আসি একেবারে প্রিপারেশনে। স্টুডেন্টসরা অনেকেই আছে যারা এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করছে, এবং অনেক সময় তারা ভীষণ কনফিউজড হয়ে যায় যে কিভাবে পড়বে। তাদের প্রথম প্রশ্ন থাকে যে প্রিলিমস এবং মেইনস এর জন্য কি আলাদা আলাদা প্রিপেয়ার করা উচিত? এই বিষয়ে যদি কিছু বলেন। আমি বলবো প্রিলিমস আর মেইনস এর থেকেও বেশি ইম্পর্টেন্ট বলবো যে পার্সোনালিটি টেস্টের জন্য সবার আগে প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। কারণ কি, আমাকে তো আলটিমেটলি এক্সামটা ক্লিয়ার করতে হবে। তো পার্সোনালিটি একদিনে ডেভেলপ হয় না, পার্সোনালিটি আপনাকে কিন্তু স্লাইটলি কিন্তু রেগুলারলি নিজের মধ্যে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু আনতে হবে। যখন প্রথম আমি ইন্টারভিউ দিই 2017, আমি খুব শেকি ছিলাম, খুব ভয় পেতাম, খুব ইন্ট্রোভার্ট ছিলাম, লোকের সঙ্গে কিভাবে কথা বলবো এই একটা আমার মাথায় সবসময় কাজ করতো। ফার্স্ট টাইম যখন ইন্টারভিউ প্যানেলে যাই, চেয়ারম্যান ছিলেন, অনারেবল চেয়ারম্যান ছিলেন পিএসসি, দেন ডিফারেন্ট মেম্বার্সরা ছিলেন, প্রত্যেকেই রিটায়ার্ড আইএস, আইপিএস, আইএফএস অফিসার। তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করা, অলরেডি আমার তখন কনফিডেন্সটা অনেকটাই শেক হয়ে যায়। তো সেটা বলবো যে আপনার পার্সোনালিটিটা ডেভেলপ করা, ইটস রাদার মাচ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু prepare for prelims and mains from the very beginning. And এবার যেটা বলি আপনাকে, মেন্স আর প্রিলিমস এর প্রিপারেশনের মধ্যে কোনটাকে করা উচিত, আমি বলবো মেন্সটাকেই ধরে করা উচিত প্রিপারেশন। প্রিলিমস তো কোয়ালিফাইং, প্রিলিমস এর নাম্বার তো কোথাও অ্যাড হয় না। প্রিলিমস 120-125 অ্যারাউন্ড, যদি আজকের দিনে পিএসসি কাট অফটা অনেকটা হাই করে দিয়েছে, যেহেতু মেন্স অনেক কম ক্যান্ডিডেটকে কল করছে। আমার মনে হয় যে আগামী দিনে যদি ভ্যাকেন্সি না বাড়ে, তাহলে এই ট্রেন্ডটাই হয়তো চলতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে মেন্সে একটা লামসাম মার্কস স্কোর করে আপনাকে চাকরিটা পেতে হবে, তো সেই হ্যাবিটটা যদি আপনি প্রিলিমসে যদি নিয়ে আসতে পারেন, তাহলে অটোমেটিক্যালি প্রিলিমসের নাম্বারটা আপনার বুস্ট হয়ে যাবে। আর মেন্সে তো আপনাকে প্রত্যেকটা জিনিসকেই পড়তে হবে, আপনাকে হিস্ট্রি পড়তে হবে, আপনাকে জিওগ্রাফি করতে হবে,
দেন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক সায়েন্স, ইচ এন্ড এভরিথিং আপনাদের পড়তেই হবে। সেগুলোই ছোট ছোট করে বিভিন্ন অংশ হয় আমাদের প্রিলিমসে আসে। তো মেন্স আর প্রিলিমস এর প্রিপারেশনে কোনো ডিফারেন্সিয়েশন না রেখে ডাইরেক্টলি মেন্স এর সিলেবাসটা জেনে সেটাকেই পড়া উচিত। হ্যাঁ, প্রিলিমসে কিছু জিনিস আলাদা থাকে, যেরকম ইংলিশের 25টা কোশ্চেন থাকে, জিআই থাকে, বাট জিআই যেটা থাকে সেটা আপনাকে মেন্সও দিতে হয়। ম্যাথস এন্ড জিআই পেপার নাম্বার যেটা 4 রয়েছে আর কি আপনার এমসিকিউতে। তো সেক্ষেত্রে সেপারেশনের কোনো দরকার নেই। তাহলে তোমরা সকলেই শুনতে পেলে যে প্রথম দিন থেকে কিন্তু মেন্স টার্গেট করে পড়াশোনা করতে হবে, প্রিলিমস এবং মেন্সের জন্য আলাদা করে প্রিপারেশন করার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি মেন্সে। আমরা সকলেই জানি ভীষণ হাই কাট অফ যাচ্ছে। আগে এমসিকিউ নিয়ে কথা বলি, 800 মার্কসের এমসিকিউ। এই ইম্পর্টেন্সটা কি এমসিকিউর, এবং যদি আপনি আপনার স্ট্র্যাটেজি একটু শেয়ার করেন যে কিভাবে এমসিকিউতে স্কোর করা যেতে পারে। ডেফিনেটলি আপনি যেটা বললেন এমসিকিউটা একটা ভাইটাল রোল প্লে করছে আজকের দিনে। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এইবার যে কাট অফ গেছে 1037, আমাদের এ গ্রুপের যেটা কাট অফ গেছে, বি গ্রুপের 1025। জেনারেলি এটা উল্টো হয়, বিটার কাট অফ জেনারেল ক্যাটাগরির জন্য হাই হয়, এটা একটু কম যায়। বাট আপনাকে মেনে রাখতে হবে যে আগামীকালে এটা 1050 টাচ করতে পারে। তো সেরকম ভাবে যদি মানে যদি আপনি নিজের সাবজেক্ট গুলোকে ব্রেকআপ করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার 550 নাম্বারের কাছাকাছি কিন্তু আপনাকে এমসিকিউতে স্কোর করতে হবে। তো সেটা যদি হয়ে থাকে তার মানে অলমোস্ট 130-40 নাম্বার, 40 নাম্বারস অ্যাভারেজ। তো 140 নাম্বার অ্যাভারেজ তো এমসিকিউতে আপনি প্রত্যেক পেপারে ধরে স্কোর করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কোনো পেপারে একটু হাই নাম্বার স্কোর করতে হবে, আর কোনো পেপারে নাম্বার অটোমেটিকলি একটু যদি ট্রিপল করেও যায়, সেক্ষেত্রে ওই হাই নাম্বারটা ওই লোটাকে ব্যালেন্স করবে। তো সেই জন্য আমি বলবো যে এমসিকিউটার গুরুত্বপূর্ণ, মানে এমসিকিউর গুরুত্বটা অনেকটাই বেশি। আর এমসিকিউ প্র্যাকটিস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মানে স্টুডেন্টসরা যেরকম যে জিনিসগুলো করে, ইনফ্যাক্ট আমিও করেছিলাম জিনিসটা, যেটা হচ্ছে কি আগে সিলেবাসটা দেখলাম, বিভিন্ন বই কি কি আছে তার রেফারেন্সে সেটা দেখলাম, কিনলাম, কিনে পড়া শুরু করলাম। কিন্তু আলটিমেটলি আপনি যতক্ষণ না নিজেকে টেস্ট করছেন সেই জায়গাতে যে আমি যেটা পড়লাম সেটা কতটা আমি মাথায় রেখে আমি এক্স্যাক্টলি আনসার করতে পারছি। এরকম একবার প্রিলিমস এর কোশ্চেন এসেছিল, আলাউদ্দিন খিলজি চিত্তরে কোন ইয়ার অ্যাটাক করেছিল। এই কোশ্চেনের অপশন ছিল 1301, 2, 3, 4। মানে আপনি যদি অ্যাটেন্টিভলি, মানে একদম আপনার যদি অ্যাটেনশন না থাকে ওই মেডিকেল ইন্ডিয়ান হিস্ট্রি যখন পড়ছেন দিল্লি সালতানাতের বিগিনিং, আপনি ওটা আনসার করতে পারবেন না। ওটা আপনাকে গেস করতে হবে, কারণ কি আলাউদ্দিন খিলজি ওই টাইমে পুরোটাই ছিল। আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে যে 1302 সালে সে অ্যাটাক করেছিল বা 1303 অ্যাটাক করেছিল, যাই হোক না কেন, বাট আপনাকে স্পেসিফিক থাকতে হবে। এরকম কোশ্চেন আমরা পলিটিতে অনেক ফেস করি, যেরকম আর্টিকেল পরপর দিয়ে দেয়, যেরকম সিটিজেনশিপ আর্টিকেল গুলো আছে আপনার 5, 6, 7, 8। পিএসসি কিন্তু এরকম অপশন দিয়ে দেয় যাতে ডেলিভারেটলি আপনি কনফিউজ হয়ে যান। তো এই জিনিসটা কিন্তু আপনি লক্ষ্মীকান্তের বই পড়ে, সিটিজেনশিপের চ্যাপ্টারটা পড়ে কিন্তু কখনোই ভাবতে পারেন না যে আপনি এমসিকিউ ছাড়া গিয়ে ওইটা ক্লিয়ার ঠিক করে আসতে পারবেন। আপনাকে নিজেকে টেস্ট করতেই হবে। আর এমসিকিউর যে স্ট্র্যাটেজি, যেটা আপনি আগে জিজ্ঞেস করলেন যে এমসিকিউ যে এত 800 নাম্বারসের যে পেপার, তার মধ্যে আমি বলবো যে পলিটি অ্যান্ড ইকোনমি পেপারটা মাচ মোর স্কোরিং কম্পেয়ার টু হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। কারণ কি লাস্ট কয়েক ইয়ার ধরে আমরা দেখছি যে হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন কিন্তু একটু ট্রিকি হয়ে যাচ্ছে। টাফ বলা যাবে না, একটু ট্রিকি হচ্ছে। কারণ কি হিস্ট্রি কোশ্চেন গুলো অনেকটা অ্যানালাইসিস করে দিচ্ছে, যে আগেকার মতন একদম টু দা পয়েন্ট আনসার যেরকম হয়, যেরকম 1939-এ সুভাষচন্দ্র বোস ব্রেক করে কোন পার্টি ফর্ম করেছে, স্ট্রেট কাট আনসার ফরওয়ার্ড ব্লক হবে। কিন্তু এখন না, এখন রিজন জিজ্ঞেস করছে কেন উনি এটা করেছিলেন। তার জন্য আপনাকে ওই জিনিসটাও জানতে হবে, প্লাস আপনাকে ওই ফ্যাক্টটাও জানতে হবে। তো সেই জন্য আপনাকে পড়াটা অনেকটা অ্যাটেন্টিভ করতে হবে, আর এমসিকিউ প্র্যাকটিস কিন্তু প্রচুর করতে হবে। এবং এমসিকিউ প্র্যাকটিস করাই শুধু নয়, এমসিকিউতে এলিমিনেশন টেকনিকটাকে কিন্তু মাস্টার করতে হবে, যে আমি কোশ্চেনটা দেখে আমি এলিমিনেট করে দেবো যে এটা তো অপশন হতে পারে। যতক্ষণ না এই প্র্যাকটিসটা আমার মধ্যে আসবে ততক্ষণ কিন্তু এই এক্সামে মার্কস হাইলি স্কোর করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমাদের এই বিসিএস এর যে 4টে অপশনাল পেপার, মানে অপশন বললাম যে আমাদের এমসিকিউ পেপার আছে, তার মধ্যে সব থেকে যেটা আমাদের প্রবলেম চ্যালেঞ্জ দেয় হচ্ছে সেটা হচ্ছে GS2, যেটা জেনারেল সায়েন্স রয়েছে। কারণ কি এক ইয়ার দেখি আমরা, যেরকম 2017 যখন আমি দিয়েছিলাম, সেই ইয়ার কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন ছিল। মানে একদম অনার্স লেভেলে কেমিস্ট্রিতে যেগুলো রাসায়নিক জিনিস ছিল সেগুলো ডাইরেক্টলি তুলে দিয়ে দিয়েছিল। তো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে আপনি সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে আপনি ওটা স্কোর করতে পারবেন না, গেস করে লাগিয়ে দিলেন তো আলাদা ব্যাপার, বাট
ওটা আপনি জেনে হয়তো করতে পারবেন না। নেক্সট ইয়ার ফিজিক্স থেকে কোশ্চেন ছিল 2018, পেপারটা অনেকটা সিম্পল ছিল বলে ওই পেপারে কাট অফ অনেক গেছে, ওই পেপারে মার্কস অনেক স্কোর হয়েছে। 2019-এ সায়েন্স পেপারটা ওয়াজ রিয়েলি টাফ, ওখানে 105 থেকে 110 তুলতে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যাবে। বাট আমারও খুব টাফ লেগেছিল পেপারটা। কিন্তু টাফ বললে তো চলবে না, আপনাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে। only option is that as much as possible এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আপনাকে। আর আমি বলবো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি ইন্টারনেটের মাধ্যমে এমসিকিউ প্র্যাকটিস করুন। হাজার একটা ওয়েবসাইট আছে, আপনি সেখানে লিখুন আপনার ফিজিক্স এমসিকিউ, বিভিন্ন ওয়েবসাইট আপনি ওখানে পাবেন, এমসিকিউ গুলো পাবেন, আপনি ওখানে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। ফ্রি অফ কস্ট এমসিকিউ আছে। অনেক সময় কিছু আনসার হয়তো ভুল থাকে, সেটাকে আপনি হয়তো গুগল বা বইতে হয়তো মিলিয়ে দেখে নিলেন। এইভাবে কিন্তু আপনাকে এমসিকিউটা মাস্টার করতে হবে। আমি যেটা বললাম এলিমিনেশন টেকনিক, সেটা যদি মাস্টার করতে পারেন ডেফিনেটলি আপনি 550 কাছাকাছি নাম্বার স্কোর করতে পারেন। একদমই, এক হলো কনসেপ্ট এখন ক্লিয়ার থাকতেই হবে, এখন সেই কনসেপ্ট ছাড়া ডিরেক্টলি মুখস্থ করলে হবে না। অ্যান্ড দ্বিতীয়, ডেফিনেটলি এলিমিনেশন টেকনিক ইজ আ ভেরি সায়েন্টিফিক টেকনিক, মানে দ্যাট ইজ নট ওয়াইল্ড গেসিং। সো এলিমিনেশন টেকনিকটা কিন্তু সত্যি একটা পয়েন্ট যেটা আপনি বললেন, আমিও স্টুডেন্টসদেরকে বলবো সেটা যাতে অ্যাপ্লাই করে, বিকজ অ্যাট টাইমস ইটস নট পসিবল টু নো অল দ্য অপশনস, কিন্তু আমরা বুঝতে পারি যে পার্টিকুলার কোনো অপশন হতেই পারে না, সেটা নিশ্চয়ই ভুল। তো অ্যাকর্ডিংলি আমরা একদম সেন্সিবলি আনসার করব, নট আ ওয়াইল্ড গেস। সো এই হলো আমাদের এমসিকিউ। অনেক স্টুডেন্টসরা কিন্তু আবার কম্পালসারি পেপারগুলোকে লাস্টের দিনগুলোর জন্য ছেড়ে দেয়, তো আমরা দেখি তারা প্র্যাকটিস করছে না। তো আমাদের কাট অফ দেখলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র এমসিকিউতে ফোকাস করলে হবে না। সেই ক্ষেত্রে আপনার কি পয়েন্ট অফ ভিউ, মানে কম্পালসারি পেপার কি ইম্পর্টেন্ট, আর আপনি কিভাবে কম্পালসারি পেপারটাকে প্রিপেয়ার করেছিলেন? কম্পালসারি পেপার তো খুবই ইম্পর্টেন্ট। মানে লোকেরা হয়তো ভাবে, মানে স্টুডেন্টসরা ভাবে এটা যে কম্পালসারি পেপারটা আমাকে অতটা ইম্পর্টেন্স না দিলেও চলবে, বিকজ এমসিকিউতেই আমি ম্যাক্সিমাম চাঙ্কটা স্কোর করবো। কিন্তু সেটা ওই একটা মানে ইয়ে হয়ে যাবে, ওয়াইল্ড গেসের মতন গেম হয়ে যাবে। যদি আমার এমসিকিউ পেপার যদি আমার এরিয়ার থেকে না আসে, দেন ইট উইল ক্রিয়েট এ বিগ প্রবলেম। কম্পালসারি পেপারের জন্য যেটা অনেকে মানে ভাবে যে এটা আমি নেগলেক্ট করে যাবো, কিন্তু সেটা কিন্তু একদমই না। কম্পালসারি পেপার কিন্তু খুব হাইলি স্কোরিং। আমি যেটা বলবো যে ফার্স্টে বাংলা থাকে, সেকেন্ড হাফে ইংলিশ থাকে। ইংলিশ তো খুবই স্কোরিং। লোকেরা বলে যে ইংলিশে 80-90-র বেশি মার্কস ওঠে না, কিন্তু যদি আপনি সিস্টেম্যাটিক্যালি দেখেন এত হাই কাট অফ যখন যাচ্ছে, ইট ইজ নট পসিবল ফর এনিওয়ান টু স্কোর দ্যাট মাচ উইদাউট স্কোরিং গুড ইন দ্য কম্পালসারি পেপার। ইংলিশ পেপারে আপনাকে অ্যাটলিস্ট 120 নাম্বার আপনাকে স্কোর করতে হবে, এরকম ধরেই আপনাকে কিন্তু এগোতে হবে। তার জন্য রাইটিং প্র্যাকটিসটা কিন্তু একটা ভাইটাল জিনিস প্লে করে। গ্রামাটিক্যাল কারেক্টনেস, তারপরে আপনি যেটা লিখছেন সেটা টু দা পয়েন্ট আছে কিনা। যেরকম আমাদের দুটো জিনিস আমি স্পেসিফিক্যালি কোশ্চেন ওয়াইজ ভেঙেই বলছি, যে ফার্স্টে যেরকম একটা লেটার টু দা এডিটর থাকে বা নর্মাল লেটার থাকে, সেটা কিন্তু খুব স্কোরিং। কারণ কি, যেহেতু টপিক গুলো খুব কারেন্ট রিলেটেডই থাকে, যেরকম এখন কোভিড চলছে, করোনা জিনিসগুলো খুব মানে মার্কেটে এখন চলছে আর কি। যদি কোনো এবার আসছে এক্সামে যদি কোনো কোশ্চেন দেয়, আপনারা দেখবেন জিনিসটা কিন্তু ফলো করে অনেকগুলো কোশ্চেন কিন্তু হেলথ ওরিয়েন্টেড থাকবে, যে রাইট এ লেটার টু দ্য এডিটর রিগার্ডিং ব্রেকডাউন অফ দ্য হেলথ স্ট্রাকচার অর ডাউনফল অফ দ্য হেলথ স্ট্রাকচার। তো যদি কোনো অ্যাসপিরেন্ট, যদি ক্যান্ডিডেট যদি নিউজ পেপারটা যদি ঠিকঠাক করে পড়ে, তার কাছে তথ্য থাকে যে কোথায় কি লুপ হোলস আছে, কি প্রবলেম, নট অনলি ইংলিশ পেপার, বাংলায় পড়ুক, বাংলা পেপারই পড়ুক, যদি তথ্যটা থাকে সে কিন্তু সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। ওয়ার্ড লিমিট দেওয়া থাকে পিএসসি, 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সুন্দর করে গুছিয়ে কিন্তু লেখা যায়, ইটস ভেরি স্কোরিং। ওই জিনিসটুকু যদি ঠিক মতো গুছিয়ে লেখা যায়, তাহলে 25 নাম্বার কিন্তু ইজিলি স্কোর করা যায় আউট অফ 40। তো এরকম ভাবেই বলবো। তারপরে রিপোর্ট রাইটিং থাকে। রিপোর্ট রাইটিংটাও কিন্তু আহামরি খুব একটা ডিফিকাল্ট জিনিস নয়, যদি একটু আপনি সিস্টেম্যাটিক্যালি পড়েন। এসে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। 2019-এ যেরকম এসে দিয়েছিল গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, কারণ কি সেই ইয়ারের আগের ইয়ারই ইন্ডিয়া কিন্তু হোস্ট করেছিল আপনার এনভায়রনমেন্ট ডেটা, যেটা বিট দ্য প্লাস্টিক পলিউশন, যার থিম ছিল। তো সেই জন্য ওইটা কারেন্টে ছিল, ওখান থেকে কোশ্চেন দিয়েছিল গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট কি। তো যদি কোনো অ্যাসপিরেন্ট যদি নিউজ পেপার বা নেটে যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে অ্যাক্টিভলি ইনভলভ থাকে, সে কিন্তু অ্যাটলিস্ট ওটা বানিয়ে লিখতে পারবে। সেখানে আপনি বিভিন্ন ডেটা ইনপুট দিতে পারেন, স্টেট ওয়াইজ কোন স্টেট ভালো পারফর্ম করছে, ইন্ডিয়ার কি স্ট্যান্ড রয়েছে, সিকুয়েন্সিয়ালি। দুটো জিনিস ওর মধ্যে বলবো আরো, বেঙ্গলি অ্যান্ড ইংলিশেই দুটোতেই খুব স্কোরিং থাকে। সেটা হচ্ছে আপনার প্রেসি আর ট্রান্সলেশন।
প্রেসি অ্যান্ড ট্রান্সলেশন কিন্তু যেহেতু প্রেসি কোশ্চেনটা আর আনসারটা দুটোই আপনার সামনে রয়েছে, জাস্ট সুন্দর করে ওটাকে গুছিয়ে নিজের ভাষায় লিখতে হবে। এই দুটো পেপারে কিন্তু টাইমের কোনো শর্টেজ নেই, কারণ 5টা কোশ্চেন থাকে আর হাতে থাকে 3 ঘন্টা। অ্যাটলিস্ট আপনি আরামসে ধৈর্য নিয়ে সুন্দর করে সিস্টেমেটিক্যালি করতে পারেন। তো এই দুটো পেপারে কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট 200 এর কাছাকাছি কিন্তু মার্কসটা স্কোর করে রাখা খুবই দরকার। কারণ কি আমি যদি ব্রেকআপ করে যদি বলি জিনিসটা, 550 নম্বর ধরুন যদি আপনি এমসিকিউ তে স্কোর করছেন, যদি আপনার প্রিপারেশন ভালো থাকে, তো তার সঙ্গে 200 নম্বর আপনি যদি এই পেপারে অ্যাড করেন তাহলে আপনার স্কোর হবে 750 প্লাস। যদি আপনি আরো এবার অপশনালের ব্যাপারটায় আসবো, যাই অপশন থাকুক সেখানেও যদি প্লাস 200 নাম্বার স্কোর করেন, দেন আপনি কিন্তু রিটেনেই কিন্তু মোর দেন 950 মার্কস টাচ করে যাচ্ছেন। তো 950 মার্কস যদি টাচ করেন, দেন আপনি ভাবতে পারেন যে 200 নাম্বারস এর যে পার্সোনালিটি টেস্ট হবে, সেখানে যদি আপনি খুব বেস্ট নিজের দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 100 নাম্বার টাচ করলে আপনি কিন্তু 1050 যে বললাম যে প্রবাবলি যদি কাট অফটা আগামী দিনে হয় সেটা টাচ করবেন। এই ক্যালকুলেশনটা কিন্তু প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে করতে হবে। আমি নিজের ব্যক্তিগত এই পুরো জার্নিতে এই ক্যালকুলেশনটা কিন্তু সবসময় মাথায় রেখেছি। যখন এক্সাম দিতাম পেপার গুলোকে একদম এই ক্যালকুলেটিভ অ্যানালাইটিক্যাল মেথডে ফেলতাম, দেখতাম যে কোথায় কত স্কোর করেছি, কত স্কোর করতে হবে। এইভাবে কিন্তু নিজেকে আমি এগিয়ে নিয়ে যেতাম, এটা অনেকটা হেল্প করেছে এক্সামে স্কোর করতে। তাহলে ওনার মুখ থেকেই ডিটেইলস এর স্ট্র্যাটেজিটা তোমরা শুনলে, সেটাকে ডেফিনেটলি অ্যাপ্লাই করো, তোমাদেরও হেল্প হবে। যেটা আপনি বললেন 2017-এ আপনি প্রথম এটাকে ক্র্যাক করেছেন, হোয়াট ডিড ইউ ডু ডিফারেন্টলি দিস ইয়ার? কারণ এইবার তো একেবারে WBPSA সিলেক্টেড ক্যান্ডিডেট, হোয়াট ডিড ইউ ডু ডিফারেন্টলি, আর কিভাবে নিজেকে আরো বেটার করলে? 2017-এ যেটা আমি বললাম আপনাকে, আমার ফার্স্ট আমার অ্যাটেম্প ছিল। আমার বেশি কিছু আইডিয়া ছিল না, আমার বাড়িতে তো কোনো সিভিল সার্ভেন্ট দূর দূর অব্দি নেই, তো আমি ফার্স্ট। তো সেক্ষেত্রে যেরকম হয় আর কি, তো প্রপার আইডিয়া ছিল না আমাকে যে হাউ টু স্কোর ম্যাক্সিমাম এক্সামিনেশনে। তো 2017-এ আমি যখন মেন্স দিই, মেন্স দেওয়ার পরে যখন 2018-এ প্রিপারেশন যখন করি, অনেকটা ক্ল্যারিটি চলে এসেছিল যে কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি প্যাটার্ন। আমাকে যখন এক্সামটাই ক্লিয়ার করতে হবে, সেখানে কেউ আমার নলেজ টেস্ট করছে না, আমাকে আমার অপশনাল ফার্স্ট অ্যাটেম্পটে ছিল হচ্ছে এগ্রিকালচার, আর সেকেন্ড, যেহেতু এই এগ্রিকালচার অপশনালটা ব্যাপারে আমি বলি যে কেন আমি নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটা ছিল টেকনিক্যাল, তার সঙ্গে একটু ফার্ম ওরিয়েন্টেড ব্যাপার ছিল, এবং আমাকে ওই ফার্ম ডিভিশনটা দেখার জন্য বলা হয়েছে। যেহেতু আমি ফার্ম ওরিয়েন্টেড জিনিসগুলো আমার একদম রিসেন্টলি আমি টাচ করেছিলাম, সেই জন্য আমার এগ্রিকালচারের যখন আমি সিলেবাসটা দেখি, আমার মনে হয়েছিল যে ওটা ক্লিয়ার করতে পারবো। এগেইন আমি জাস্ট ওই জিনিস, আমি প্র্যাকটিক্যালি হাতে একটা জিনিস কাজ করেছি বলেই আমি যে সিলেবাসটা মানে অপশনটা নিলাম, এটা আমার একটা মিস্টেক হয়েছে। আপনি জিজ্ঞেস করলেন যে কি ডিফারেন্ট করেছে, দিস ওয়াজ এ মিস্টেক ফ্রম মাই সাইড। সেকেন্ড টাইম যখন আমি আমার সিভিল সার্ভিসের প্রিপারেশনে যখন আমি অনেকটা ডিপলি এঙ্গেজ হয়ে গেলাম, তখন কিন্তু আমি আস্তে আস্তে দেখলাম যে আমি হিস্ট্রিটা খুব ভালো করে ক্যাচ করতে পেরেছিলাম। সেকেন্ড অ্যাটেম্পট এন্ড থার্ড অ্যাটেম্পট, আমার থার্ড অ্যাটেম্পট ছিল 2019, যেখানে আমি ফাইনালি WBPS সিলেকশন পাই। দুটোতেই আমার অপশন ছিল হচ্ছে হিস্ট্রি, এবং দুবারই কিন্তু আমি মানে A+B দুটোতেই কিন্তু মানে কল পেয়েছিলাম ইন্টারভিউতে। অনলি রিজন ছিল যে হিস্ট্রি কিন্তু হাইলি স্কোরিং কম্পেয়ার টু এগ্রিকালচার or any other different optional যেটা জেনারেলি স্টুডেন্টসরা ফলো করেন। আমি এগ্রিকালচার নিয়েছিলাম, আমার এখনো মনে আছে PSC তে আমাদের PSC মেন যে অফিস আছে সেইখানে অপশনাল সিট পড়েছিল, আমি ওয়েস্ট বেঙ্গলে একা ছিলাম যে এগ্রিকালচার অপশন আছে ওই 2017-এ। এটা বোঝাই যায় যে ইট ওয়াজ এ মিস্টেক অন মাই সাইড, কিন্তু আমি সেটা নিয়েও কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম, মানে এই গ্রুপের জন্য কল পেয়েছিলাম। সামহাউ ওখানে মার্কস কম ছিল বলে আমি ফাইনাল সিলেকশনটা পাইনি। বাট 2018-এ যখন আমি আমার অপশনালটা চেঞ্জ করি, পড়তে পড়তে আমার হিস্ট্রিটা কমফোর্টেবল লেগেছে, ওই জন্য আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে গেছি। তো 2018 আর 19-এ হিস্ট্রি রাইটিং এর উপর আমি অনেকটা প্র্যাকটিস করেছি। লেখার আমাদের কাছে একটা লাক্সারি থাকে, আমরা আইদার বেঙ্গলি বা আমরা ইংলিশে লিখতে পারি। আমি বলবো ইংলিশটা লেখা বেটার এই জন্য, কারণ কি সেটা আপনার ইংলিশ যে মেইন পেপারটা হবে কম্পালসারি, মানে ফার্স্ট ডে সেকেন্ড হাফে যে পেপারটা থাকে সেটাতে অনেকটা আপনাকে হেল্প করবে যদি আপনার ইংলিশে রাইটিং স্কিলটা ভালো থাকে। কারণ কি আলটিমেটলি গ্রামাটিক্যাল সেন্টেন্স ফর্মেশন সেগুলো যদি ঠিকঠাক করে থাকে, তো আপনি হিস্ট্রিটাও কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হিস্ট্রি তো গল্পের মতো, আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। গল্পটা যদি আপনি ইংলিশে যদি একদম রিইটারেট করতে পারেন, প্রপারলি যদি ওখানে ফেলতে পারেন, ডেফিনেটলি সেটা আপনাকে অনেকটা বেশি মার্কস কিন্তু হেল্প করে স্কোর করার জন্য।
স্পেসিফিক্যালি হিস্ট্রি পেপার 2 মানে সেকেন্ড হাফে যে পেপারটা, মডার্ন ইন্ডিয়া মানে মডার্ন হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, এই ওয়ার্ল্ড হিস্ট্রি সেখানে আউট অফ 200 120 নাম্বার অব্দি কিন্তু স্কোর করা যায়। মানে আজকের দিনে পিএসসি যদিও মানে নাম্বার, মানে আমি তো বলতে পারবো না পিএসসি মানে কিরকম ভাবে সে নাম্বার গুলো ডিস্ট্রিবিউট করে, বাট আপনি যদি একটু যদি মানে কনসিয়াসলি যদি সেখানে মানে নিজের এটা অ্যাপ্লাই করেন, নলেজটাকে অ্যাপ্লাই করেন, 120 কিন্তু কোয়াইট ইজিলি কিন্তু আপনি সেকেন্ড পেপারে স্কোর করতে পারেন। ফার্স্ট পেপারটা একটু ট্রিকি হয়ে যায়, কারণ কি ফার্স্ট পেপারে লিখতে অনেক বেশি হয়, এনশিয়েন্ট এন্ড মেডিভাল এমনিতেই অনেক জিনিসগুলো জড়িয়ে থাকা, মানে কোনটা এনশিয়েন্ট এন্ড কোনখান থেকে মেডিভাল সেই জায়গাতেই ডিবেট থাকে, তো সেই সময় ওই জায়গাটা একটু ট্রিকি হয়ে যায়। বাট মডার্ন হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি দুটো সেপারেট সাবজেক্ট, মানে ওয়ার্ল্ডের তো ওয়ার্ল্ডের কোশ্চেন থাকবে, অ্যান্ড মডার্নের কোশ্চেন গুলো অনেকটাই যেগুলো আমরা এমসিকিউ তে করি সেই জিনিসগুলোকে ইলাবোরেটেডলি ওখানে প্লেস করা থাকে। তো সেই রাইটিং স্কিল তার উপর অনেকটা কাজ করেছিলাম, যার জন্য দুবারই মানে নাম্বারটা এনহ্যান্স করতে পেরেছি কম্পেয়ার টু ফার্স্ট টাইম যখন পারিনি। ওকে, সো অপশনাল নিয়েও ডিটেইলসে তোমরা শুনলে, কিভাবে নিজের অপশনের উপরে তোমরা কাজ করবে সেটাও উনি বললেন। এবার একদম ফাইনাল পার্টে চলে আসি, দ্যাট ইজ পার্সোনালিটি টেস্ট, পিটি। সো হাউ ওয়াজ ইউর পিটি, কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে, কিরকম এক্সপিরিয়েন্স ছিল, আর এনি টিপস ফর স্টুডেন্টস, কারণ অনেকেই কিন্তু এই পিটিটাকে বেশ ভয় পায়, কি ল্যাঙ্গুয়েজে হবে, কিভাবে তারা বোর্ডকে ফেস করবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ডেফিনেটলি, আমি প্রথম থেকেই বলছি, আমার 3টে অ্যাটেম্পটেই বলে দিচ্ছি যে আমি কি আমার ঠিক বা ভুল হয়েছে। 2017-এ যখন আমি প্রথমবার যখন পিএসসির ইন্টারভিউ যখন ফেস করি, তো আমার ইন্টারভিউ তখন হয়েছিল কিন্তু ইংলিশে ফার্স্ট টাইম। সেই সময় যেহেতু আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, মানে খুব ভালো ইংলিশ বলতে পারি তা নয়, বাট আমি ওটা ম্যানেজ করতে পারি, তো সেই জন্য আমার সেখানে পার্সোনালিটি টেস্টে অতটা ডিফিকাল্টি ফেস করিনি আমি। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলবো, যেটা পার্সোনালিটি টেস্টে মানে আমাদের হেল্প করে, সেটা হচ্ছে কি ইন্টারভিউর যে আমার অনারেবল মেম্বার্স রয়েছে পিএসসি যারা ইন্টারভিউ নিচ্ছে, তাদেরকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোশ্চেন করার টাইমটা দেওয়া। মানে আমি যে আনসার করছি, ওনারা যে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে, ওনারা কিন্তু যদি আপনার পার্সোনালিটি টেস্ট যদি প্রথম দিকে হয়, মানে ইন্টারভিউ ফার্স্ট ফেজে যদি আপনাদের মানে ইন্টারভিউ যদি পড়ে, মানে ধরুন রেজাল্ট বেরোলো কালকে, পরশুদিন থেকে ইন্টারভিউ, আপনার যদি পরশুদিনকেই পড়ে, তো দেন পিএসসির কাছে অনেকটা কোশ্চেন থাকে, ওরা কোশ্চেন রেডি করে আপনাকে হয়তো আপনার সামনে প্লেস করতে পারে। তো যদি আপনার ইন্টারভিউটা শেষের দিকে চলে যায়, মানে লাস্ট ডেজ এর দিকে, সেক্ষেত্রে কিন্তু পিএসসির কাছে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু অত পরিমাণ থাকে না, ওরা আপনার থেকেই কোশ্চেন চাইছে এবং আপনার থেকেই তার আনসার চায়। ফার্স্ট ওনারা কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি একটা আনসার দেবেন, সেখান থেকে ধরে কিন্তু ওনারা কোশ্চেন করবে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ যদি আপনি টাইম দেন ইন্টারভিউতে, তাহলে ওনারা কিন্তু আপনার পার্সোনালিটিটা জাজ করতে পারেন। আমি প্রত্যেক অ্যাসপিরেন্টস কে বলবো ওরা যেন এটা একদম মানে গুলিয়ে না ফেলে, এটা কিন্তু ইন্টারভিউ নয়, এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট। এখানে কোনো জায়গাতেই কিন্তু নলেজ টেস্ট হয় না। নলেজ টেস্ট প্রিলিমস এন্ড মেন্সে কিন্তু প্রত্যেকেই মানে আমরা দিয়ে আসি, প্রিলিমসে আমরা নলেজ টেস্ট করে আমরা মেন্সে আসি, আর মেন্সে তো এতগুলো জায়গাতে আমাদের নলেজ টেস্ট হয়। তো ইন্টারভিউ মানে যেটা সো কল্ড ইন্টারভিউ, যে পার্সোনালিটি টেস্ট, এখানে কিন্তু টোটালি কিন্তু ওনারা জাজ করে যে আপনার ডিসিশন মেকিং এবিলিটিটা কত, আপনি কতটা জিনিসটাকে ডিপে গিয়ে ভাবতে পারছেন, আপনার ভাবার অ্যাঙ্গেলটা কোন দিকে, আপনি কি ঠিক পথে যাচ্ছেন। আমাকে প্রথমবার ইন্টারভিউতে যখন 2017-এ গেছিলাম, আমাকে একটা সিচুয়েশন দিয়ে দিয়েছিলেন যে রাত্রিবেলা আমি ঝাড়গ্রামে একটা বিডিও অফিসের আমি বিডিও চার্জে রয়েছি, অ্যান্ড সেইখানে রাত্রিবেলা অনেকগুলো ওয়াইল্ড এলিফ্যান্টস বেরিয়ে গিয়ে একটা গ্রামকে ডিস্ট্রয় করা শুরু করলো। ইউ বিং এ বিডিও, তোমার কাছে সে সময় কোনো রিসোর্স নেই, অফিসিয়াল কোনো স্টাফ নেই, তুমি একা রয়েছো, তুমি বেরিয়ে গিয়ে তুমি পুলিশের মাধ্যমে গিয়ে সেই জায়গাটা, আনটিল আনলেস ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে ইন্টারভিউ করছে, তুমি কি করে মানুষকে বাঁচাবে। তো এই যে কোশ্চেনটা ওনারা করেছিলেন, আমি আমার আনসার দিতে একটু আমি হেজিটেট করেছিলাম, কারণ এরকম কোশ্চেন ফেস করিনি। এর থেকেও ট্রিকি কোশ্চেন হয়তো হতে পারে, স্টুডেন্টদেরকে ফেস করতে হতে পারে হয়তো প্যানেলের সামনে গিয়ে, কিন্তু মানে থিঙ্কিংটা সেখানে রাখতে হবে যে আমি বিভিন্ন সিচুয়েশনে আমি কি করে রেসপন্ড করবো। যেমন এখন দেখছি যে আমরা চায়না বা বিভিন্ন জায়গাতে প্রচুর বৃষ্টির জন্য ফ্লাড হয়েছে, নিউজে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে খুব ফ্লাড হচ্ছে। তো ফ্লাডের উপরে কিন্তু কোশ্চেন হতেই পারে, ফ্লাড কিন্তু একটা খুবই ফেভারিট টপিক পিএসসি প্যানেলের সামনে একটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা। এছাড়া কোভিড রয়েছে, এই ইয়ার যখন আমি ইন্টারভিউ দিই 2019-এ, এইবার ইন্টারভিউটা আমাদের অনলাইন হয়েছে। তো অনলাইনে যখন ইন্টারভিউ হয়েছিল, পিএসসি চেয়ারম্যান সাহেব কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে
যে করোনাতে তুমি তো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তুমি তো ছুটি পাওনি আশা করছি। এবং স্যার আমি তো ছুটি পাইনি, আমাদেরকে 24/7 কাজ করতে হচ্ছে, ভেরি ডিফিকাল্ট ছুটি পাওয়া এখন। তো বললো তো করোনাতে তোমরা ব্লকে কি করে মানে কোভিডটাকে স্প্রেড হওয়ার থেকে বাঁচিয়েছো, কারণ কি ব্লক গুলো রুরাল সেট আপের মধ্যে হয়, মানুষ সেখানে এডুকেশন স্ট্যান্ডার্ডটা অনেকটাই কম থাকে, মানুষ কিন্তু চট করে কিন্তু যদি আপনি কোনো রেস্ট্রিকশন যদি কোনো প্লেস করে দেন মানুষ কিন্তু সেটাকে মানতে চায়। আপনাকে একটা একটা তো আপনার কাছে চ্যালেঞ্জ থাকবে যে মানুষকে সেটা কনভিন্স করানো। মানে আমাকে যখন যখন জিজ্ঞেস করেছিলেন আমি আনসার করেছিলাম সেভাবে। তো এরকম সিচুয়েশনাল অ্যানালাইসিস কিন্তু কোশ্চেন কিন্তু পিএসসি কিন্তু করবে স্টুডেন্টদেরকে। যদি আপনি যদি কোনো সার্ভিস থেকে বিলং করেন, অনেক অ্যাসপিরেন্টসরা হয়তো কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছে, কেউ ব্যাংকে চাকরি করে বা কেউ কোনো জায়গাতে রেলে হয়তো গ্রুপ বি পোস্টে আছে, তো যেখান থেকে যে আসবে সেই সাবজেক্টটা মানে মানে তার এরিয়াটা, যদি কেউ রেলে কাজ করে তো রেলে তার কি ওয়ার্কিং নেচার, তার কি চ্যালেঞ্জেস রয়েছে সেখানে, সেই জিনিসগুলো কিন্তু মানে রেডি করে যেতে হবে, কারণ পিএসসি কিন্তু একদম ডিপে গিয়ে কোশ্চেন করবে ডিপার্টমেন্টের ব্যাপারে। ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমার এতটা অ্যাটাচমেন্ট নেই কেন, আমি কেন সেই চাকরিটা ছাড়তে চাইছি। 2018 আমাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল যে মানে যদি তুমি আজকে যদি অন্য কোনো গ্রুপে ধরো এই গ্রুপে এক্সিকিউটিভ না পেয়ে যদি তুমি এমপ্লয়মেন্ট সার্ভিস পাও, তো তুমি তো বলছো তুমি 2019 আবার এক্সাম দিয়েছো, তার মানে গভর্নমেন্ট তোমাকে 1 বছর যতদিন তুমি এইখানে সার্ভিস করবে তুমি তো সার্ভিসটা ছাড়বে ছাড়বে করবে, সবসময় রেডি হয়ে থাকবে, গভর্নমেন্ট তোমার ছাড়ার জন্য স্যালারি দেবে। তো এরকম জিনিসও কিন্তু পিএসসি কিন্তু প্লেস করবে, সেই সময় ঘাবড়ানোর কোনো দরকার নেই, প্রপারলি আনসার করতে হবে যে আমি যে জন্য আমি সার্ভিসটাতে আসতে চাইছি। এবং ওয়েস্ট বেঙ্গল কারোর যদি পুলিশ সার্ভিস অপশনাল থাকে তো আমার ইউনিফর্মের প্রতি যদি আলাদা যদি ভালোবাসা থাকে, আমি যদি রেসপেক্ট পাই ইউনিফর্মে, বা যদি ভিডিও পোস্টে যে বিভিন্ন সমাজে সম্মান, এমনকি একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার চাইলে পর একটা ব্লককে ফ্রম 0 to 100 নিয়ে যেতে পারে, ওনার কাছে এতগুলো জায়গাতে কাজ করার স্কোপ রয়েছে। সেম গোজ উইথ পুলিশ, পুলিশের যদিও এরিয়াটা ল অ্যান্ড অর্ডারের সঙ্গেই ইন্ট্যাক্ট রয়েছে, বাট স্টিল সেটাও একটা ভাইটাল জিনিস প্লে করে ওই ব্লকটাকে স্টেবল রাখার জন্য। তো যে জিনিসের জন্য আমি এক্সামটা দিচ্ছি সেটা আমাকে ক্লিয়ারলি সেখানে প্লেস করতে হবে। যদি কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কেউ থেকে থাকে তার ডিপার্টমেন্টের ব্যাপার, আর গ্রাজুয়েশন কোন সাবজেক্টে, যদি কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তো কেন না মেডিকেলে যায়নি, আমাকে যেরকম জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে লাইন ছেড়ে সিভিল লাইনে আসছো, তো আমার আনসারটা ক্লিয়ার থাকতে হবে যে আমি এই জিনিসের জন্য আমি আসতে চাইছি। সেখানে গিয়ে কোনো যদি আমি মিথ্যে কথা বলি বা ফলস যদি কোনো রিয়াকশন দিতে চাই, ইট ওয়ন্ট ওয়ার্ক আউট, সেটা ওনারা ধরে ফেলবে, এগুলি হার্মফুল ফর দ্য ক্যান্ডিডেটস। একদমই, আই থিঙ্ক দের ইজ নো পয়েন্ট ইন লাইং বিকজ দে নো, তারা কিন্তু ক্যান্ডিডেটস থেকে বুঝতে পারে, তাই জন্য যেটা সত্যি সেটাকে সুন্দর করে গুছিয়ে একটা বলতে হবে নিশ্চয়ই। আর বাকি অ্যাসপিরেন্টসরা আপনার এই জার্নি থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারলো। ফাইনালি কিছু যদি টিপস দিতে চান স্টুডেন্টসদেরকে, অ্যাসপিরেন্টসদেরকে, কারণ বুঝতেই পারছেন এখন তারা একটা জার্নির মধ্যে দিয়ে আছে, সেখানে তারা স্ট্রাগল করছে, তাদের জন্য কিছু কথা। আমি খালি এটাই বলবো, আমি জার্নিটা স্টার্ট করেছিলাম 2016 অক্টোবর থেকে, অ্যান্ড সেটা শেষ হলো জুলাই 2021 এসে। তো ইটস অলমোস্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্স এর মধ্যে অনেকবার নিজেকে মানে মানে ডিপ্রেশনের মধ্যে যেতে দেখেছি, অনেকবার সেখান থেকে লড়ে বেরিয়েছি। একটাই কথা বলবো, এই জার্নিটা একটা লং জার্নি, ধৈর্য রাখতে হবে। মানে এটা আপনাকে সমাজে যখন সম্মান দিচ্ছে, আমি অন্য কোনো সাবজেক্ট মানে কোনো সার্ভিসকে আমি ছোট করে বলছি না, বাট এই সার্ভিসটা সমাজে মানে একটা অ্যাসপিরেন্টস যখন একটা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার বা ডাব্লিউবিসিএস এর সিলেক্টেড ক্যান্ডিডেট হয়, যে সম্মানটা সমাজে পায় সেটা হয়তো খুব কম সার্ভিসই আছে যে আজকের দিনে একটা অ্যাসপিরেন্টস বা একটা ক্যান্ডিডেটকে দিতে পারে। তো এই সম্মানটার যখন আপনারা স্বপ্ন দেখেছেন, কেউ তো জবরদস্তি আপনাকে এক্সামটা দেওয়ার জন্য কম্পেল করেনি, আপনি মোটিভেট হয়েছেন, আপনি চান এই জায়গাটা, সেই জন্যই আপনি এসেছেন। তো এই জায়গাটায় পৌঁছানোর জন্য ধৈর্য রাখতে হবে, পেশেন্স। পেশেন্স ইজ দ্য কি, একটাই কথা বলবো, পেশেন্স ইজ দ্য কি। পেশেন্স রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো জিনিসে হতাশ হলে চলবে না, এটা মনে রাখতে হবে। এটা একটা লং জার্নি, একবারে হবে না, সেকেন্ড টাইম দেবো, বারবার দিতে হবে, যতক্ষণ না সাকসেস পাচ্ছি ততক্ষণ দিতে হবে। আমি 2019 সিলেকশন পেয়েছি, না হলে 20-তে আবার দিতাম, 20-তেও না পেলে 21-এও দিতাম। তো এই মেন্টালিটিটা আপনাকে রাখতে হবে যে আমাকে কিন্তু ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না।
অ্যান্ড আলটিমেটলি যেটা বলবো যে নিজের প্রিপারেশনটাকে প্রপারলি স্ট্র্যাটেজিক্যালি চালিয়ে যান, হ্যাপাজার্ডলি দৌড়ানোর কোনো দরকার নেই। প্রপার গাইডেন্স যদি না থাকে তো গাইডেন্স নিন। নেটে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ফ্রি অফ কস্ট ফ্রিলি আপনারা জানতে পারবেন যে কি আপনার জন্য বেস্ট সুটেড। আপনাদের যেটা স্ট্রেংথ এন্ড উইকনেস সেটা আপনাদের থেকে ভালো কেউ জানতে পারবে। যদি কেউ ম্যাথসে উইক হয় তো তাকে ম্যাথস ইমপ্রুভ করতে হবে, কেউ বাইরে থেকে এসে সেটা স্ট্রং করে দিতে পারবে না। তো সেই জন্যই বলবো যে পেশেন্স ইজ দ্য কি, স্ট্র্যাটেজি সবাইকে বানানো দরকার। এবং মার্কসের যে ব্যাপারটা আমি আগে বলেছিলাম, সেই মার্কসের গেমটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেককেই মেনে চলতে হবে। যা আজকের কাট অফ আছে আগামী দিনে তা কিন্তু বাড়বে। তো সেটা বাড়ানোর জন্য কোন সাবজেক্টে কতটা এমফাসাইজ করে কে কতটা নাম্বার পেতে পারবে, সবার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। ওয়ান সাইজ ক্যানট ফিট এভরিওয়ান। তো সেই জন্য প্রত্যেককে নিজের নিজের এরিয়া অফ স্ট্রেংথ এন্ড উইকনেসেস গুলোকে জেনে রাখতে হবে। যেটা স্ট্রং আছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে, যেখানে উইকনেস রয়েছে সেটার উপর আরেকটু কাজ করতে হবে। এই জিনিসটাকে যদি একত্রিত করে যদি প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করা যায় তো সাকসেস আজ নয় তো কাল আসবেই। আমি যদি করতে পারি বিইং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনোদিন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যার দূর দূর অব্দি কোনো রিলেশন ছিল না, সবকিছু ছেড়ে ট্র্যাক চেঞ্জ করে কাজ করে 24/7 কাজ করে যদি আমি এই জায়গাটা আসতে পারি, তো অ্যাসপিরেন্টস যারা যারা রয়েছে তারা প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল আছে করার। শুধু মাথাটা ঠান্ডা রেখে ধৈর্য রেখে এগোতে হবে, সেটা করলেই সাকসেস পাবে, আজ নয় তো। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। তো তোমরা স্যারের থেকেই শুনলে, পারসিভারেন্স, বিলিভ ইন ইয়োরসেলফ, পেশেন্স এন্ড স্ট্র্যাটেজি ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আপনার এই জার্নি স্টুডেন্টসদের সাথে শেয়ার করার জন্য। আই এম শিওর তারা আজকে ইন্সপায়ার্ড, অ্যান্ড আজকের এই সেশন থেকে তারা নিশ্চয়ই নিজেদের জন্য কিছু পয়েন্টস পেয়েছে দ্যাট উইল হেল্প দেম ইন দেয়ার জার্নি। এবং তোমরা যারা এই সেশনটা আজকে দেখলে, তোমাদের মধ্যে অনেকেই সাকসেস পাবে, এবং আমিও আশায় থাকবো তোমাদেরকে এই চ্যানেলে দেখতে। ওয়েল, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে নিশ্চয়ই নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, and do subscribe to this channel. Thank you.